প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম জানাই। শারিকা প্রপার্টিজ লিমিটেড প্রেজেন্টস আলমগীরের চা আলাপন 15তম পর্বে। আজকে আমাদের স্টুডিওতে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন যিনি মূলত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং নিয়ে কাজ করেন, সেবা দিয়ে থাকেন। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সংসপ্তক বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এবং সংসপ্তক প্রকাশনা পাবলিকেশনস এর সম্মানিত চেয়ারম্যান জনাব শাহ আলম সিদ্দিকী ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের স্টুডিওতে ওয়েলকাম জানাই। আজকে আপনি প্রথম এসেছেন, আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা থাকছে। আপনাকে ধন্যবাদ যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আজকে আপনার সাথে আমরা বিশেষ করে যারা এইচএসসি পাস করে যে স্টুডেন্টস গুলো আছে তারা একটা সিদ্ধান্তহীনতায় ভোগেন যে কোথায় ভর্তি হবেন, কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন, কোন সাবজেক্টে পড়াশোনা করবেন। তো আপনি যেহেতু দীর্ঘদিন যাবৎ একজন শিক্ষকতার সাথে জড়িত আছেন, একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন, দীর্ঘদিন যাবৎ আপনি সংসপ্তক ভর্তি কোচিংয়ের সাথে সম্পৃক্ত আছেন এবং অভিজ্ঞতার আলোকে আপনার কাছ থেকে আমরা এমন কিছু পরামর্শ প্রত্যাশা করব যাতে আমাদের যারা বাচ্চারা আছে, যারা এবছর ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাস করবে এবং যারা নাম করা তাদের ইচ্ছা মতো বা পছন্দ মতো বিশ্ববিদ্যালয় ভালো সাবজেক্টে ভর্তি হতে চায়, তাদের জন্য আশা করছি যে এই আলোচনাটা খুব কাজে লাগবে। তো থ্যাংক ইউ আলমগীর। আসলে এমন একটা বিষয়ে আপনি কথা বলছেন যেটা এই মুহূর্তে বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষার্থী যাদের বাবা মা এবছর ইন্টারমিডিয়েট পাস করেছে সন্তানরা, এই সন্তানদের এবং বাবা মাদের এই আলোচনাটা শোনাটা জরুরি। ইতিমধ্যে যেসব শিক্ষার্থীরা ভর্তি কোচিং করছে সেসব শিক্ষার্থী এবং তাদের বাবা মা যদি আপনার এই আলাপনটা শুনে, আমার মনে হয় যে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, ক্ষুদ্র ঠিক না, আমরা তো 30-31 বছরের অভিজ্ঞতা, সেই হিসাবে আমাদের অভিজ্ঞতা কিছু যদি হয়তো কাজে লাগে যদি শুনে আর কি। আমি আশা করবো যে আজকের এই আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ। যদি কোনো অভিভাবক বা শিক্ষার্থী যারা এবছর পরীক্ষার্থী তারা থেকে থাকেন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ, তারা আলোচনাটি শুনবেন। তো প্রথমে কি আলোচনা করবো? ধন্যবাদ ভাই। আমরা যদি প্রথমে শুরু করতে চাই, সংসপ্তক বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং নামটা খুবই চমৎকার হয়েছে, সংসপ্তক। যদি প্রথমে একটু বলতেন যে এই নামটা কিভাবে পছন্দ করলেন, কেন করলেন এবং এটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এটা হচ্ছে যে আমি সংসপ্তক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং, কিন্তু আমার ওভারঅল সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করালেও আমার একটা স্পেশালিটি আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। যেহেতু আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছি, আমি গণিত বিভাগের 19তম ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো জাহাঙ্গীরনগর যে লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরির সামনে দেখবেন যে একটা মূর্তি আছে, একটা হাত নেই, একটা পা নেই, তারপর যুদ্ধ করে যাচ্ছে। অর্থাৎ এই সংসপ্তকের এই যে ভর্তি পরীক্ষার্থী যাদের হয়তো বা কোনো কারণে জিপিএ কম, ভয় পাচ্ছে, হ্যাঁ, কিংবা অনেক পরীক্ষার্থী, এগুলি দেখে ভয় পাওয়ার কিছু নেই। অর্থাৎ যে বীর পরাজয়ের জন্য যুদ্ধ করে যায় তাকেই সংসপ্তক বলে। অর্থাৎ আমি জিতি আর হারিয়ে আমি যুদ্ধ করে যাই। আমার জিপিএ কম থাকুক বেশি থাকুক, আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি ইউনিভার্সিটিতে পড়তে চাই, আমি কোনো ভয় পাবো না, আমার যাই আছে তাই নিয়ে যুদ্ধ করে যাবো, এগিয়ে যাবো। মানে আমার চেষ্টাটা আমি অব্যাহত রাখবো, আমি দমে যাবো না, আমি শেষ পর্যন্ত লড়ে যাবো যে আমি একটা ভালো সাবজেক্টে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। নামটা খুবই চমৎকার এবং একটা উদ্যম আছে, একটা প্রাণ আছে, যে মানুষের যে অনুপ্রাণিত হবার মতো যে একটা গল্প সেই সংসপ্তকের মধ্যে সেটা আসবে। এবং যদি একটু জানাতেন যে এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করবার আগে আপনি একটি নামকরা বিশ্ববিদ্যালয় এবং কলেজে শিক্ষকতা করেছেন দীর্ঘ সময়, জাহাঙ্গীরনগর থেকে পাশ করবার পর, তো হঠাৎ করে শিক্ষকতা ছেড়ে, অর্থাৎ একাডেমিক শিক্ষকতা ছেড়ে ভর্তি কোচিং এর মধ্যে এটা কেন আসতে ইচ্ছে হলো বা কি ক্ষেত্রে বা কি প্রেক্ষাপটে আসলো? আচ্ছা, আলমগীর ভাই, এটা অবশ্য আপনাদের এটা সবারই জানা উচিত যে এই সংসপ্তকটা আমি মানে বহন করি ইউনিভার্সিটির সময় থেকে। আমি যখন ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে তখন সংসপ্তক গাইডটা বের করি।
তো যদি এটার একটা ইতিহাস আছে যে প্রথম ওইটুকু আমি আর বলতে যাচ্ছি না। ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার থেকে এই মানে আমার জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে ভর্তির জন্য গাইডটা বের করি। তো এটা একটু ব্যতিক্রম আছে জাহাঙ্গীরের অংশটুকু, সেই জন্য। আর কোচিং এ আসলাম আসলে তখন থেকেই, পাশাপাশি কোচিং অল্প অল্প করাতাম। আমি যখন পাশ করি কোডা কলেজে জয়েন করি। আচ্ছা। তো কোডা কলেজে ম্যাথের সহকারী অধ্যাপক, প্রায় ওখানে 15-16 বছর জব করি। তো ওটার পাশাপাশি কিন্তু আমার কোচিংটা ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার কর্মকর্তারা চালাতো, আমি বিকেলে যে কলেজের পর যে সময় দিতাম। আচ্ছা। তো এটা ছিল মূলত ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন থেকে, যে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে পড়ি, সকল ভার্সিটির ভর্তি পদ্ধতি একরকম, আর জাহাঙ্গীরনগরে একটু ব্যতিক্রম। এই ব্যতিক্রম অংশটুকু কেউ কোনো ইউনিভার্সিটি ভর্তি মানে কোচিং যারা করে তারা আসলে করায় না। আমি যেহেতু জাহাঙ্গীর স্টুডেন্ট বিষয়টা জানি, এটা একটা সেবাও হবে স্টুডেন্টদের জন্য, আর পাশাপাশি তো কিছুটা আর্নিং স্কোপ থাকবে আমার আদার্স পেশার পাশাপাশি, সেই হিসেবে আর কি করা। তো এই সংক্ষিপ্ত ভর্তি কোচিং এর পাশাপাশি তো আপনার একটি সংক্ষিপ্ত পাবলিকেশনস আছে। তো এই পাবলিকেশনস এ আসার কিভাবে শুরু হলো, যাত্রা শুরু হলো? ওই যে পাবলিকেশনস মানে প্রথম তো একটা বই শুধু বের করতাম জাহাঙ্গীর ইউনিভার্সিটির জন্য। তো একটা বই অনেক জনপ্রিয় ছিল, এবং জাহাঙ্গীরনগরের কেউ যদি একটি বইও কিন্তু সেটা সংক্ষিপ্তকে কিন্তু খুবই নাম করেছিল, ছিল বা এখনো আছে। এখন হয়তো অনেকগুলো কোম্পানি বের করে জাহাঙ্গীরনগরে, সেই জন্য বলা যায় একটা সময় ছিল শুধু আমাদেরটাই ছিল। তো এরপর দেখলাম যে যেহেতু আদার্স ভার্সিটির ফ্যাসিলিটিস গুলো আমরা দিচ্ছি, যে কেউ যদি ঢাকায় পরীক্ষা দিতে চায় সেটা আমার এখানে কোচিং করে দিতে পারবে, গুচ্ছ তো দিতে চাইলেও দিতে পারবে, বিইপি তে দিতে চাইলেও দিতে পারবে। তো তখন আমরা চেষ্টা করলাম যে আস্তে আস্তে প্রকাশনাটা বাড়াই। তখন থেকে আমরা ওগুলো করলাম। আবার জাহাঙ্গীর ইউনিভার্সিটি কিছু ব্যতিক্রম বিষয় আছে, যেমন ম্যাথ আসে, আইকিউ আসে, জাহাঙ্গীরের ব্যতিক্রম সাধারণ জ্ঞান আসে। এটার জন্য সংক্ষিপ্ত ম্যাথ, সংক্ষিপ্ত আইকিউ, সংক্ষিপ্ত জাবি, জিকে, এরকম বইগুলো বের করে প্রকাশনাটা মানে বৃদ্ধি করি। এখন তো আপনার পূর্ণাঙ্গ সাপোর্ট আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। না, তারপর ওইভাবে বলা যাবে না, কারণ অনেক আমার তো অনেক বড় বড় প্রকাশনা আছে যাদের 100-200 প্রোডাক্ট বই। আমার সেরকম এখনো যেতে পারিনি, তবে আমার 28-30টা বই আছে। এগুলোর পাশাপাশি অন্য কিছু পাবলিকেশনসের বইও আপনার সাপোর্টিং হিসেবে লাগে। জি জি, খুবই ভালো। তো সংক্ষিপ্ত কাদেরকে নিয়ে কোচিং করাচ্ছে, কোন বিশ্ববিদ্যালয় বিশেষ করে? সংক্ষিপ্তকে আসলে মূলত এক সময় ছিল যে যারা শুধুই জাহাঙ্গীরনগর করতে চায় এবং সেকেন্ড টাইমের স্টুডেন্ট। আচ্ছা, আর এখন দাঁড়িয়েছে এরকম যে মোটামুটি সিস্টেমটা এরকম যে আপনাকে যদি বলি যে একটা স্টুডেন্ট পাবলিক ভার্সিটিতে পরীক্ষা দেবে, বিশেষ করে ঢাকা ভার্সিটি কেন্দ্রিক যে কোচিং গুলো, সেই কোচিং গুলোতে আর্টসের একটা স্টুডেন্টকে পড়াচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানটা থাকে বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন আমি কোচিং করাই, আমি এই পার্টটুকু করাই, কারণ আমার স্টুডেন্ট গুচ্ছতে পরীক্ষা দিবে, রাজশাহীতে দিবে, তারপর আদার্স ইউনিভার্সিটি দিবে, ঢাকায় দিবে। পাশাপাশি আমি যে পার্টটুকু পড়াই সেটা হলো জাহাঙ্গীরনগরে এই আর্টস স্টুডেন্টদের দুটো ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট এবং সি1, আসলে 3টা ইউনিটই পরীক্ষা দিতে পারবে। তার পাশাপাশি কমার্সের ইউনিটেও ই এবং জি তো দিতে পারে। তো এই বিষয়গুলি অনেক স্টুডেন্ট গার্ডিয়ান জানে না। তো এইগুলোতে ওই যে জাবি, জিকে একটা 15-25 মার্কসের মতো এইটা ব্যতিক্রম থাকে। আর এই যে 6 থেকে 8-9 এর যে ম্যাথ গুলো আছে, এই ম্যাথ এবং আইকিউ থাকে, এখানে প্রায় 50-55 মার্কস থাকে ব্যতিক্রম। এইটুকু সহ আমি করে দিই। তাহলে এখন স্পেশালিটিটা ধরেই নিতে হবে যে আসলে সারা বাংলাদেশে একমাত্র জানে যে যদি জাহাঙ্গীরনগরের জন্য একটু স্পেশাল কিছু পেতে চাই তাহলে সংক্ষিপ্তকে, কিন্তু সংক্ষিপ্ত জাহাঙ্গীরনগর সহ সকল ইউনিভার্সিটি। তো এই জায়গায় আবার আমার প্রবলেম হয়ে যায়, অনেকে ভাবে যে তাদেরকে আদার্স ইউনিভার্সিটির সাপোর্ট পায় না। আমি তো আদার্স টু প্রথম দিয়ে নিচ্ছি, অর্থাৎ বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, যেটা দিয়ে ঢাকা হবে, গুচ্ছ হবে, রাজশাহী হবে, চট্টগ্রাম হবে, প্লাস দিয়ে আমি জাহাঙ্গীরনগরের দিকে ম্যাথ আইকিউ দিয়ে জাহাঙ্গীরনগর সাপোর্ট দিয়েছি। এটা বদনাম না শোনা, আমি ঠিক জানি না, অনেকেই জানেন বা বলতে চান যে সংক্ষিপ্ত মানেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কিন্তু পাশাপাশি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এটা সুযোগ আছে, এই জিনিসটা যদি আপনি ক্লিয়ার করে দিতেন, আরেকটু ক্লিয়ার করে দিতেন। আরেকটু ক্লিয়ার একটা ওই যে সময়টার কথা, আপনার আগের কোশ্চেনের সাথে এটা অনেকটাই মিল, যে স্পেশালিটি যে আমার গাইডটা ছিল অনেক বছর শুধু জাহাঙ্গীরনগর, যে সংক্ষিপ্ত মানে জাহাঙ্গীরনগর গাইড,
সংসপ্তক মানেই জাহাঙ্গীরনগরের কোচিং। আচ্ছা, এই অবস্থাটা দীর্ঘদিন মানে 31 বছরের মনে করেন যে প্রথম 15 মানে বছরই শুধু জাহাঙ্গীরনগর নিয়ে ছিল। হয়তো তারপরে আমরা আস্তে আস্তে এক্সপান্ড হয়েছি যে না আমাদের এখান থেকে কোচিং করে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা সবগুলি কভার হবে। এই অবস্থা। হ্যাঁ, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এবং ঢাকা ইউনিভার্সিটি ভর্তি কোচিং বা আদার্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং আসলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে ঢাকায় যেমন কিছু রিটেন থাকে আবার কিছু এমসিকিউ থাকে। আচ্ছা, জাহাঙ্গীরনগর টোটালটা এমসিকিউ। ঢাকায় যেমন ওই যে একটু আগে বললাম যে আর্টস এর সাবজেক্ট গুলিতে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান থাকে, আর জাহাঙ্গীরনগরে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের সাথে সাবজেক্ট ভিত্তিক জিকে থাকে আর ম্যাথ আইকিউ থাকে। এই হলো আর্টস এর ডিফারেন্স। আর কমার্সের ডিফারেন্স হচ্ছে যেমন ঢাকা সহ আদার্স ভার্সিটি গুলিতে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বাংলা ইংরেজি থাকে, আর জাহাঙ্গীরনগরে এটার সাথে ম্যাথ আইকিউ যুক্ত থাকে। ঠিক একইভাবে কমার্সের একটা স্টুডেন্ট জাহাঙ্গীরনগরের ইউনিট মানে এটা কমার্সের ইউনিট বিবিএ, আবার জাহাঙ্গীরনগর জি ইউনিট এটা কমার্সের ইউনিট আইবিএ। আবার মজার বিষয় এই দুইটা ইউনিটে ওই আর্টস স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে, সায়েন্স স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে। জাহাঙ্গীরনগরের যে 8টা ইউনিট মানে ইউনিট আছে যেমন এ বি সি ডি ই জি এবং সি1, এখন 7টা ইউনিট। এই 7টা ইউনিটই সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, আর আর্টস কমার্সের স্টুডেন্টরা এ আর ডি বাদ দিয়ে অর্থাৎ এ এবং জি হচ্ছে সায়েন্সের স্টুডেন্টরা সায়েন্স দিবে। এছাড়া বাকি যে 5টা ইউনিট আছে যেমন বি সি সি1 এবং ই জি, এই 5টা ইউনিটে আর্টস স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে, কমার্স স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। এই হলো ডিফারেন্স ইউনিভার্সিটিগুলোর সাথে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এখন আপনি তো স্পেশালি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্য জায়গায় পড়াচ্ছেন। তো বর্তমান প্রেক্ষাপটে আপনার কোচিং সেন্টারে মানে যারা স্টুডেন্ট আসেন ভর্তি হয় মানে প্রাধান্য কোনটায় দেওয়া হচ্ছে বা তারা কোনটা চাচ্ছে, আগ্রহ কোনটায়? আমার এখানে যারা সেকেন্ড টাইম স্টুডেন্ট আসে তারা মূলত ফার্স্ট চয়েস থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট টাইম পরীক্ষা দিতে পারবে, সেকেন্ড টাইম নেই। আচ্ছা, যার জন্য সেকেন্ড টাইম যারা আমার এখানে কোচিং এ ভর্তি হয়, যে সেকেন্ড টাইম বাংলাদেশে যদি চিন্তা করে যে সেকেন্ড টাইম পরীক্ষা দিব, তাহলে চিন্তা করে সংসপ্তকের নাম আপনাদের দোয়া। তো এই জন্য যারা সেকেন্ড টাইম আমাদের কাছে আছে তাদের ফার্স্ট টার্গেটে থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আর আমার সাভার ব্রাঞ্চ গুলিতে বা আদার্স কাছের ব্রাঞ্চ গুলিতে এদের আবার ম্যাক্সিমাম সাভারের ছেলে মেয়েদের ফার্স্ট প্রত্যাশায় থাকে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আচ্ছা, সাভারকে দেখে এই অঞ্চলে তো ওরা আসলে চিন্তা করে জাহাঙ্গীরনগর, কিন্তু অনেকে ভর্তি হয়ে যায় আদার্স কোচিং এ। ওরা বুঝতে পারে না যে আদার্স কোচিং গুলোতে জাহাঙ্গীরনগর সাপোর্টটা দেয় না। তো এই জন্য অনেক ভালো জিপিএ দেয় ছেলে পেলেও দেখা গেলো যে জাহাঙ্গীরনগর হয় না। আবার খুব কম জিপিএ যারা জাহাঙ্গীরনগর সহ আমার এখানে আদার্স ভার্সিটির জন্য করে তাদের হয়ে যায়। কারণ মানে ঢাকা ইউনিভার্সিটি সহ ঢাকা, রাজশাহী, গুচ্ছ, তারপর হচ্ছে যে চিটাগাং ইউনিভার্সিটি, এইগুলোর জন্য সারা বাংলাদেশের লাখ লাখ স্টুডেন্ট কোচিং করে। আর অপোজিটলি জাহাঙ্গীরনগরের ব্যতিক্রম অংশ সহ জাহাঙ্গীরনগর যে প্রায় 3000 স্টুডেন্ট আছে, এই 3000 স্টুডেন্ট স্পেশালি কোচিং করে না, যার জন্য অল্প স্টুডেন্ট জাহাঙ্গীরনগরের জন্য কোচিং করলেও চান্স হয়ে যায়। আর অনেক ভালো ভালো স্টুডেন্ট জাহাঙ্গীরনগরের এই ব্যতিক্রম অংশটুকু না পড়ার জন্য চান্স পায় না। আমি সাভার থেকে ঢাকা যাব, জি, আমাকে তো সাভারের থেকে ঢাকার বাসে ধরতে হবে। যদি আমি ভুলক্রমে মানিকগঞ্জের বাস ধরে ফেলি, আমি তো ঢাকা যাবই না, বরং আমি উল্টা চলে যাব। যারা 9-10-এ উঠে যারা সাবজেক্ট সিলেক্ট করে বা গ্রুপ সিলেক্ট করে, যারা অনেক ডক্টর হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, ব্যারিস্টার হতে চায়, তো এই 9-10-এর ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত নিতে হয় যে আসলে আমি কোন লাইনে পড়াশোনা করতে চাই বা কোন সাবজেক্টে পড়াশোনা করতে চাই। তাদের জন্য আপনার কি পরামর্শ আছে? আচ্ছা, পরামর্শ হচ্ছে যে যারা সায়েন্স থেকে সায়েন্সেই পড়াশোনা করতে চায় তাদের তো অবশ্যই সিলেক্ট করতে হবে ক্লাস 9 থেকে, যে ও সায়েন্স পড়েই সায়েন্সে যাবে। এবং সায়েন্স ছাড়া আসলে 9-10-এর সায়েন্স ছাড়া, মেট্রিক ইন্টার সায়েন্স ছাড়া সায়েন্সের কোনো ইউনিটে পরীক্ষা দিতে পারে না আসলে। তবে এইটুকু সুযোগ আছে যে সায়েন্স থেকে আদার্স ইউনিটে পরীক্ষা দিতে পারে, বিভাগ পরিবর্তন দেওয়া যেতে পারে। তো এই সুযোগটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য আছে। তো আপনি আমাকে একটা জায়গায় কোশ্চেন বেশি করলে ভালো হবে যে ম্যাক্সিমাম গার্ডিয়ানদের, অভিভাবকদের প্ল্যানিং থাকে যে আমার ছেলে মানে ডাক্তার হবে, নাহলে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, বা আমার ছেলে ব্যারিস্টার হবে, এই টাইপের। হ্যাঁ, সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যদি প্ল্যানটাকে সাকসেস করতে চায়, একদম শুরু থেকে ক্লাস 9 থেকে তাকে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে চায় সায়েন্স, তাকে যদি মানে ব্যারিস্টার বানাতে চায় তাহলে আর্টস কমার্স,
তাকে যদি সিএ পড়াতে চাই কমার্স লর ক্ষেত্রে আর্টস দিয়েও হয়। তো এইভাবে প্ল্যান করে একদম ক্লাস 9 থেকে পড়াতে হবে। শুধুমাত্র ডক্টর ইঞ্জিনিয়ার কেন, আমি যদি বিশ্ববিদ্যালয়ে অন্য সাবজেক্টেও ভালো পড়াশোনা করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি, এদের তো অনেক সম্ভাবনা আছে। শুধুই আমাকে ডক্টরি কেন হওয়া লাগবে, ইঞ্জিনিয়ারিং কেন হওয়া লাগবে? একটা ভালো কোশ্চেনে আসছেন, এটা কোশ্চেন করলে আমি খুশি হই যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একজন অভিভাবক তার সন্তান যদি অনেক সুন্দর হয়, একটা মেয়ে হলো ফুটফুটে সুন্দর মেয়ে, তখনই চিন্তা করে তাকে আমি ডাক্তার বানাবো। বা একটা যদি ছেলে হয় তখনই দাদা দাদি বা বাবা মা চিন্তা করে যে তাকে আমি ইঞ্জিনিয়ার বানাবো। ফিলিংসটা এই থাকে। তা আমরা চাই যে সেই ফিলিংস থাকুক, কিন্তু বাস্তবতাও চিন্তা করতে হবে যে বাংলাদেশের প্রেক্ষাপটে ইঞ্জিনিয়ারদের আসন সংখ্যা কত, বাংলাদেশের প্রেক্ষাপটে ডাক্তারদের আসন সংখ্যা কত, বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকা ইউনিভার্সিটির আসন সংখ্যা কত। এই তিনটা ইউনিভার্সিটির জন্যই সারা বাংলাদেশের ম্যাক্সিমাম অভিভাবক এবং শিক্ষার্থীরা কোচিং করে, চিন্তাও করে, ঠিক আছে। কিন্তু আমি একটু দর্শকদের এবং অভিভাবকদের উদ্দেশ্যে অর্থাৎ শিক্ষার্থী এবং উদ্দেশ্যে বলতে চাই যে এই তথ্যগুলি জানা উচিত যে আমাদের বুয়েটে মাত্র 1200 আসন, ঢাকা মেডিকেলে যদি টোটাল আসন চিন্তা করি 4500 মতো, এবং ঢাকা ইউনিভার্সিটি যদি চিন্তা করি 7315টা। অর্থাৎ এখানে যে 12-13 স্টুডেন্ট কিন্তু ঢাকা মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটির জন্য, বুয়েট মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটির জন্য। তা আসলে আমাদের অভিভাবকদের চিন্তা করতে হবে যে আমি সরকারি মেডিকেলে যদি পড়াতে পারি আলহামদুলিল্লাহ, না হলে আমার কি সামর্থ্য আছে প্রাইভেট মেডিকেলে পড়াবো? যদি সামর্থ্য থাকে তাহলে সেই স্টুডেন্টকে শুধু মেডিকেলে পড়ানো উচিত। তা না হলে তখন মেডিকেলের কোচিং করে পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়া কঠিন হয়ে যায়। তা আমার প্ল্যান থাকতে হবে যে আমি পাবলিক ভার্সিটিতে তো মেডিকেলে তো আসন মাত্র 4500। সারা বাংলাদেশে লাখ লাখ স্টুডেন্ট জিপিএ 5 পায়, মানে মিনিমাম যেমন 1,76,000 জিপিএ 5, সেখানে সায়েন্সের জিপিএ 5 হলো প্রায় 1 লাখ। আবার আমার সন্তান ফার্স্ট, প্রায় যে 70,000 কলেজ থেকে সারা বাংলাদেশে 70,000 ফার্স্ট থাকে, কিন্তু বুয়েটের সিট কত মাত্র 1200, মেডিকেলের সিট কত মাত্র 4500। তাহলে চিন্তা করতে হবে যে যদি না হয় তাহলে আমার ছেলে সবাই তো ডক্টর হতে পারবে না, সবাই ইঞ্জিনিয়ার হতে পারবে না। সেই জন্য সেই ক্ষেত্রে মানে মেডিকেলে যেসব শিক্ষার্থী অভিভাবক চিন্তা করবে যে আমি পাবলিকে ট্রাই করবো, হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো, ওই 4500 থাকার চেষ্টা করবো, কিন্তু আমি যদি স্লিপ কাটি আমি আমার সন্তানকে পাবলিকেও প্রাইভেটেও পড়াতে পারবো, এই সামর্থ্য আমার আছে। যদি সেইটা না থাকে তাহলে আমার মনে হয় যে তাকে মানে ইউনিভার্সিটি কোচিং করাই ভালো, কারণ তখন স্লিপ করে ঢাকা বা জাহাঙ্গীরের জন্য রান করা টাফ হয়ে যায়, তখন ইয়ার লস হয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা শুনছেন সারিকা প্রপার্টিজ লিমিটেড প্রেজেন্ট আলমগীরের চা আলাপন। আমাদের সাথে সম্পৃক্ত আছেন জনাব মোহাম্মদ শাহ আলম সিদ্দিকী, অনারেবল চেয়ারম্যান, সংসপ্তক বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এবং সংসপ্তক পাবলিকেশনস। স্যার, যদি একটু জানাতেন যে বাংলাদেশে এই মুহূর্তে সংসপ্তক পরিচালিত যে ভর্তি কোচিং আছে, আপনার কোথায় কোথায় ব্রাঞ্চ আছে, শাখা আছে? আচ্ছা, আমরা মূলত আসলে মেইন দুটো ব্রাঞ্চ, ফার্মগেট এবং সাভার, এই দুটো ব্রাঞ্চ সরাসরি পরিচালিত হয়। আর আদার্স যে ব্রাঞ্চ গুলো আছে যেমন মিরপুর, মৌচাক, উত্তরা, এগুলোতে আমরা মনিটরিং করি। আর ম্যাক্সিমাম হচ্ছে এখন অনলাইনে, অর্থাৎ সারা যেহেতু মানে জাহাঙ্গীরনগরকে কেন্দ্র করে ম্যাক্সিমাম সংসদকে রিপ্রেজেন্ট করে জাহাঙ্গীরনগর, সেই ক্ষেত্রে যারা যে কোচিং করুক তারা যখন জাহাঙ্গীরনগর পরীক্ষার আগে সবাই জাহাঙ্গীরনগরের ভর্তি সিস্টেমটা জানতে চায়, তো ওই সাপোর্টটা আমরা অনলাইনে দিই। আবার এখনো যেসব স্টুডেন্ট দূর দূরান্ত থেকে মানে কোচিং করতে চায়, এখন আসলে প্রতিটা ডিস্ট্রিক্টে যে শাখা দিতে হবে তেমন অনলাইনে তাদেরকে সাপোর্ট দেওয়া যাচ্ছে। সেই জন্য আমরা অনলাইন এবং অফলাইন দুটোতেই করাই, এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের অনলাইনে কোচিং করতে পারবে। আর সরাসরি যে আমাদের একটু গাইডলাইন আছে যে পড়া আদায় করা, আইসিইউ ব্যাচ বা স্পেশাল যারা সরাসরি কোচিং গুলো করতে চায়, সেটার ক্ষেত্রে বর্তমানে আমাদের ঢাকা ফার্মগেট এবং সাভার সিটি সেন্টারের পিছনে শিকদার টাওয়ারে এই দুটো ব্রাঞ্চ আছে। বাংলাদেশে এই মুহূর্তে সংসপ্তক ছাড়াও অনেক ভর্তি কোচিং আছে। জি জি। আপনি কেন মনে করছেন যে সংসপ্তক বেস্ট? কারণটা কি? আচ্ছা, কারণটা হচ্ছে আমি সংসপ্তক আমারটাই বেস্ট আমি সেভাবে না বললেও এইটুকু বলতে চাই যে মিডিল ক্লাস স্টুডেন্টদের জন্য, যেমন ধরুন যারা অনেক মেধাবী, তারা উদ্ভাসে বা যে কোনো জায়গায় ইঞ্জিনিয়ারিং কোচিং করলো,
তাদের হয়তো বা বইটি হলো, আইটি তো হলো, চুয়েট কুয়েট হলো, বিভিন্ন শাস্ত্রে হলো। আচ্ছা, তারপর আরো মেধাবী স্টুডেন্ট যারা আছে মেডিকেলে, প্রাইভেট মেডিকেলে আচ্ছা পড়লো। তারপর যে স্টেপটা, যে ম্যাক্সিমাম স্টুডেন্ট পাবলিক ভার্সিটির জন্য কোচিং করতেছে। পাবলিক ভার্সিটির জন্য যেমন ধরেন ইউসিসি, ফোকাস, প্যারাগন, আইকন প্লাস, স্কলার্স, লুমিনাস, এরকম অসংখ্য ঢাকা ভার্সিটি কেন্দ্রিক কোচিং গুলো আছে, এবং এদের আবার ডিস্ট্রিক্ট ভিত্তিক সরাসরি শাখাও আছে, যার জন্য লাখ লাখ স্টুডেন্ট এখানে কোচিং করে। এদের কিন্তু আবার প্রত্যাশাটা থাকে জাহাঙ্গীরনগর সহ সকল ইউনিভার্সিটি, কিন্তু ওরা সেই জাহাঙ্গীরনগরের পার্টটুকু পায় না। তা আমি যেহেতু ঢাকার পার্টটুকু পর প্লাস দিয়ে জাহাঙ্গীরনগরটা পুরাটাই করে দিই, সেই জন্য আমি মনে করি যে ওইগুলো স্টুডেন্টদের জন্য আমার প্রতিষ্ঠান বেস্ট। আচ্ছা, তো যারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে, অনেক স্টুডেন্টস ভর্তি হয়ে গেছে, তারা ক্লাস শুরু হয়ে গেছে, এখনো দ্বিধার মধ্যে আছে কোন কোচিং এ ভর্তি হবে, কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, কি নিয়ে পড়াশোনা করবে, তো তাদের জন্য আপনার পরামর্শ কি? আচ্ছা, আমার পরামর্শ হচ্ছে যে যেমন ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যেই কোনো না কোনো কোচিং এ ভর্তি হয়ে গেছে। আচ্ছা, ওরা আসলে দেখা গেল যে যদি আমাদের এই আলোচনার পর যেহেতু সাভার কেন্দ্রিক যদি চিন্তা করি, যে সাভার বিভিন্ন কোচিং এ ভর্তি হয়ে গেছে, তো একটু প্রুফ করার জন্য যে আমার কথাগুলো ঠিক কিনা, যে ঢাকা, গুচ্ছ, রাজশাহী, চট্টগ্রাম এই প্রশ্নগুলোর সাথে জাহাঙ্গীরনগরের প্রশ্নের ডিফারেন্সটা কি, একদম ইন্ডিভিজুয়াল, যে আর্টসের ক্ষেত্রে কি ডিফারেন্স, কমার্সের ক্ষেত্রে কি ডিফারেন্স, সায়েন্সের ক্ষেত্রে ডিফারেন্স আছে কিনা, যদি দেখা আছে তাহলে ওই অংশটুকু আমি হেল্প করতে চাই। যে তুমি যে কোচিং করো, তুমি পাশাপাশি তোমার জাস্ট ওই যে ম্যাথ আইকিউটা জাস্ট সপ্তাহে একদিন আসলা, 1 ঘন্টা সময় দিলাম, আমি কভার করে দিলাম, অর্থাৎ জাহাঙ্গীরনগর পার্টটুকু বা জাভি জিকে অংশটুকু কভার করে দিলাম, ইংলিশ ভার্সন জিকে ম্যাথটুকু কভার করে দিলাম। তো এই হেল্পটুকু আজকে আপনার মাধ্যমে হয়তো বা আমি সারা বাংলাদেশে যারা অনলাইনে করতে চাও এই সুযোগ আমি দিতে পারবো। আর সাভার এলাকায় যারা আছে সরাসরি আসলে হয়তো আমার সপ্তাহে একদিন আমি জাহাঙ্গীরনগর অংশটুকু করে দেবো, তাহলে তোমার কোনো কারণে ঢাকায় না হলে, এবং যারা দূরের স্টুডেন্টস ধরেন ঢাকা, সাভারের বাইরে অন্য ডিস্ট্রিক্ট, তাদের তো অনলাইনে সুযোগ আছে। হ্যাঁ, অনলাইনে ওই অংশটুকু অনলাইনে আমরা করতে পারি, অনলাইন এবং অফলাইন দুটোই আছে, তারা সরাসরি ওখানে এসে করতে পারে, এবং এই সুযোগটা তাদের জন্য রয়েছে। এবং যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছে, যারা এখন রেজাল্ট হয়নি, আগামী মাসে মাঝামাঝি হয়ে যাবে, যারা গত বছর পাস করেছে তারাও তো সুযোগ পাচ্ছে, এরাও সুযোগ পাচ্ছে, হ্যাঁ সব ভার্সিটিতে না। তো যারা এই মুহূর্তে ভর্তি হতে চাচ্ছে, যে সমস্ত স্টুডেন্টসরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় সার্চ করছে, পছন্দ করছে, তাদের জন্য এই মুহূর্তে একদম টপ প্রায়োরিটি করণীয় কি? এটা হচ্ছে যে কিছু স্টুডেন্ট থাকে এরকম যে ওরা যেমন ইংলিশ ভার্সন স্টুডেন্ট, যে সাভার এলাকার মর্নিং গ্লোরি কিংবা স্ক্যান পাবলিকের যে ইংলিশ ভার্সন স্টুডেন্ট গুলো আছে, বা সারা বাংলাদেশে যে ইংলিশ ভার্সন স্টুডেন্ট গুলো আছে, তো ওই স্টুডেন্ট গুলোর ক্ষেত্রে ওরা একটা বিপাকে পড়ে যে সব কোচিং, যেমন আমি কয়েকদিন মানে ম্যাক্সিমাম কোচিং সেন্টার গুলোতে ইংলিশ ভার্সন স্টুডেন্টদেরকে সাপোর্ট দিতে পারে না। তো এবং বিশেষ করে যারা যদি একটু বিভাগ পরিবর্তন, আর্টস, কমার্স, লতে পড়তে চায় কিংবা বিবিআই, আইবিএ তে পড়তে চায়, এই স্টুডেন্ট গুলোর ক্ষেত্রে তা আমি এটুকু বলতে চাই যে যারা সাভারের মর্নিং গ্লোরি বা ক্যান পাবলিকের ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, বা সারা বাংলাদেশে যে কোনো কলেজের ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, তারা যদি লতে পড়তে চায়, লটা ইংলিশ ভার্সনের প্রশ্ন হয় জাহাঙ্গীরনগরে, আইবিএ ইংলিশ ভার্সনে হয়, ঠিক আছে। ওদের জন্য আর্টস, কমার্স, সায়েন্স সবাই এই দুটি পরীক্ষাগুলি দিতে পারে। আবার বিইউপি তে ইংলিশ ভার্সনের কোশ্চেন গুলো হয়, তো তাদের জন্য এই অপশন গুলো থাকলো। ব্যতিক্রম যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, তাদেরকে সংক্ষিপ্ত চমৎকার একটা সাপোর্ট দিতে পারবে। আচ্ছা, আর আদার্স যে ইয়েগুলো আছে, যে অনেক স্টুডেন্ট আপনি বলছেন যে রেজাল্টের পরেও ভর্তি হতে পারে কিংবা এখনো চিন্তায় আছে যে কি করবে, তো ওদের জন্য তো আলহামদুলিল্লাহ যে একদম খুব মাথায় রেখে ভর্তি হতে হবে অভিভাবককে এবং স্টুডেন্টকে, যে আমার কি হতে চাই, যে আমার ডাক্তারিতে 4500 স্টুডেন্ট, তো আমার সন্তান বা আমি যদি স্টুডেন্ট চিন্তা করি যে আমার কি ওর ভিতরে থাকা সম্ভব কিনা, নাকি অ্যাবিলিটি আছে প্রাইভেট ইউনিভার্সিটি, যদি না থাকে তাহলে ওইটা স্টপ। ডাক্তারের তো এমন কোনো কথা না। বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম আমাদের মধ্যবিত্ত করে ছেলেমেয়েরা আমরা চাই যে ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পড়াশোনা করে বিসিএস এ ক্যাডারভুক্ত চলে যাওয়া। তো বিসিএস এ ক্যাডারভুক্ত যাওয়ার জন্য শুধু ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে হবে না, সে যদি সিম্পল যে কোনো একটা সাবজেক্টে অনার্স মাস্টার্স করে বিসিএস দিয়ে ক্যাডারভুক্ত জবে যেতে পারে।
এবং এটা সম্মানজনক চাকরি। শুধু ডক্টর বা ইঞ্জিনিয়ার হওয়াটা জরুরি নয়, এই সমস্ত তো আমাদের লোক লাগবে, আমাদের তো মেধাবী স্টুডেন্ট লাগবে। এখন আমরা জানি যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাটা খুব জরুরি। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ, সামনে পরীক্ষা হবে, স্টুডেন্টরা চেষ্টা করছেন, অভিভাবকরাও চিন্তা ভাবনা করছেন। তো এই সময় অভিভাবকদের দায়িত্ব এবং করণীয়, এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে? হ্যাঁ, আমি কোশ্চেনটা চাচ্ছিলাম, এই জন্য বলতে চাচ্ছিলাম যে আমরা প্লে থেকে ইন্টার পর্যন্ত আমার সন্তানকে পড়াশোনার জন্য, বিশেষ করে প্লে, নার্সারি, কেজি 1, 2, এখন মফস্বলের বাবা মারাও ক্লাসে দিয়ে বাইরে বসে থাকে। এবং আমি আমার নিজের সন্তানের কথা বলি, আমার একটাই সন্তান, একটাই ছেলে, ও রেসিডেন্সিয়াল ক্লাস 3 থেকে যখন পড়ে, আমরা কোটাতে জব করি, আমরা আমার সন্তান আনতে যে মাঠে বসে থাকছে, আমার ওয়াইফ এখনো থাকছে, হ্যাঁ এখনো থাকে, এবং ইন্টারও দেখা গেছে যে আমরা যে বসে থেকে নিয়ে আসছি। তা আমার কাছে অনেক কষ্টের, অনেক দুঃখের, অনেক অভিভাবক যদি থেকে থাকেন, যে আমরা প্লে থেকে ইন্টার পর্যন্ত আমার সন্তানকে যেভাবে গাইডলাইন দিই, যেভাবে তার পাশে থাকি, অথচ ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রে আমার সন্তানটা কোন কোচিং এ ভর্তি হবে, ওর জন্য ওর জিপিএ কত, ও কোন ইউনিভার্সিটিকে, মানে বুয়েট না মেডিকেল না ঢাকা না জাহাঙ্গীরনগর, কোন ইউনিভার্সিটির জন্য কোচিং করতে চায়, কোনটার জন্য কেমন জিপিএ লাগবে, ভর্তির যোগ্যতা কি, তথ্য উপাত্ত জানার জন্য, মানে কি বলবো যে মানে 10% গার্ডিয়ান কোচিং সেন্টার আসে না। এটা খুবই দুঃখজনক। কারণ ওরা কি করে যে ওদের ক্লাসের গ্রুপ অফ স্টুডেন্ট, যে ভালো স্টুডেন্ট বা 2-3 জন একটা জায়গায় ভর্তি হলো, লাইন ধরে সবাই যে ভর্তি হয়ে যাচ্ছে, যে ফার্স্ট বা সেকেন্ড বা ফোর্থ বা 5 বা প্রথম তর্জনের যে মেধা, তাদের যে ক্যাপাবিলিটি, পরের পিছনে তার সবার একই রকম মেধা। ওরা বইটা একটা কোচিং ভর্তি হলো, মেডিকেলের কোথাও ভর্তি হলো, ওরাও পিছনে ভর্তি হয়ে গেল। কিছু ভালো স্টুডেন্ট শুধু ঢাকার কোচিং করার জন্য ভর্তি হলো, সব জায়গায় ভর্তি হয়ে গেল। অথচ তারা যাচাই বাছাই করার জন্য গার্ডিয়ান সহ কোচিং সেন্টারগুলোতে খুব কম আসে। আপনি তো শিক্ষকতার লাইনে অনেক বছর শিক্ষকতা করেছেন, কোচিং চালাচ্ছেন, এটা বিশাল অভিজ্ঞতা সঞ্চয় আপনার হয়েছে। এই সময়ের মধ্যে আপনার অনেক স্টুডেন্টস, তারা এখন বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় অধিষ্ঠিত, তারা ভালো চাকরি করছে, ভালো জায়গায় সময় দিচ্ছে। এই যে একটা গর্বের জায়গা, ভালো লাগার জায়গা, কেমন লাগে? এটা আসলে অনেক ভালো লাগা, কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এখন অনেকেই শিক্ষক হয়ে গিয়েছেন, যে হয়তো বা আমাদের এই সংসদ গাইড করে জাহাঙ্গীরনগরে ভর্তি হয়েছে। তারপর অনেকেই বিশেষ ক্যাডারভুক্ত জবে আছে, যারা একসময় সংসদ গাইড করে জাহাঙ্গীরনগর পড়াশোনা করেছে। তো সবকিছু মিলে আসলে যেহেতু অনেক বছর আমরা এই কোচিংটার সাথে, এটা হ্যাঁ আমাদের মানে সন্তানের মতো, এটা সৃষ্টি যেহেতু আমাদের হাত দিয়ে, আমি এবং ম্যাডামের হাত দিয়ে, তাদের সেই ক্ষেত্রে দেখা গেল যে এখানকার সৃষ্টি যে কোনো স্টুডেন্টই যে কোনো জায়গায় ভালো জায়গায় যে আছে, এটা জানতে পারলে ভালো লাগে। এটাই একটা বিশাল ভালো লাগে, ভালো লাগার জায়গা। তো যারা আপনার স্টুডেন্টস এখন সামনে পড়াশোনা করছে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? আচ্ছা, তাদের জন্য পরামর্শ হচ্ছে যে এই মুহূর্তে যারা যে যেখানে ভর্তি হয়েছে, তাদের একটু পরামর্শ যে তোমরা হয়তো বা এমন কেউ ভর্তি হয়েছে শুধু বুয়েটের জন্য ভর্তি হয়েছে, না হলে তোমরা ঢাকা ইউনিভার্সিটি দিবা, জাহাঙ্গীরনগর দিবা, আদার্স ইউনিভার্সিটি দিবা। আবার মেডিকেলের জন্য ভর্তি হয়েছে, মেডিকেলে না হলে তুমি ঢাকা ইউনিভার্সিটি দিবা, জাহাঙ্গীরনগর দিবা, আদার্স ইউনিভার্সিটি দিবা, গুচ্ছতে দিবা। ঠিক একইভাবে ঢাকা ভার্সিটি কেন্দ্রিকগুলোতে কোচিংগুলোতে ভর্তি হয়েছে, ঢাকায় না হলে তুমি জাহাঙ্গীরনগর দিবা, গুচ্ছ দিবা, বিউপি দিবা। কিন্তু সেই ক্ষেত্রে তুমি কিভাবে পড়বে? একটা মজার বিষয় হচ্ছে যে যে ইউনিভার্সিটির জন্য ভর্তি হয়, সেই ভার্সিটি কিছু যে বইটা ফ্রি দেয়, ওরা বগলে নিয়ে সেই বইটাই পড়ে। এখন যে বুয়েটের বইটাই শুধু ফলো করবে, বা যে ঢাকা ইউনিভার্সিটির বইটাই ফলো করবে, যে মেডিকেলের বইটাই ফলো করবে, যদি এই তিনটাতে না হয়, তাহলে ও জাহাঙ্গীরনগরে কিভাবে দিবে? যদি জাহাঙ্গীরনগর বইটা ওর হাতে না থাকে, ও যে বিউপি, যেটা আর্মিদের পাবলিক ইউনিভার্সিটি, ওইখানে কিভাবে দিবে? ওইখানকার প্রশ্ন ওর সম্বন্ধে যদি তার আইডিয়া না থাকে, সে গুচ্ছতে দিবে, তাহলে গুচ্ছর প্রশ্ন যদি তার হাতে না থাকে, কিভাবে আইডিয়া পাবে? সেই জন্য পড়া আদায়, যেমন আমি আমার স্টুডেন্টদেরকে মানে ক্লাস ওয়ার্কের পরে একটা হোমওয়ার্ক খাতা আদায় করি, ওইখানে আমি এই কাজটা করি। যেমন মানে সায়েন্সের যদি কোনো স্টুডেন্ট থাকে, যে ও জার্ম বিজন চ্যাপ্টারটা পড়তেছে, তো দেখবে যে মেডিকেলে জার্ম বিজন থেকে কি আসে। আচ্ছা, আমার যদি হঠাৎ মেডিকেলে না আসে,
তাহলে আমি ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে দেবো। তাহলে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে কেমিস্ট্রি থেকে জার্মান থেকে কি কি প্রশ্ন লাস্ট 5 বছর আসছে এইটু অ্যানালাইসিস করবে। আচ্ছা, আমার যদি হঠাৎ ঢাকায় না হয় তাহলে আমি জাহাঙ্গীরনগরে দিব। তাহলে জাহাঙ্গীরনগরের ফার্মেসি ডিপার্টমেন্টে পড়তে চাই, তাহলে জাহাঙ্গীরনগর কেমিস্ট্রি থেকে ওই জার্মান চ্যাপ্টার থেকে কি কি আসছে, এইভাবে ও 3-4টা ইউনিভার্সিটিতে যেখানে যেখানে দিতে চায় ওটার প্রিভিয়াস 4-5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে ওর মাথায় থাকতে হবে। যেমন এটা না হলে এটা, এটা না হলে এটা, এটা না হলে এটা। কিন্তু দুঃখজনক যে মেডিকেলে পড়তে চায় মেডিকেলের প্রশ্নের বাইরে কিছু দেখে না, যে বইটা পড়তে চায় বইটার প্রশ্নের বাইরে কিছু দেখে না, যে ঢাকায় পড়তে চায় তাকে যদি জাহাঙ্গীরনগর একটা লিফটে দেয় সেটাও ফেলে দেয় যে আমি পড়বো ঢাকায় কিসে জাহাঙ্গীরনগর। কিন্তু ও তো মাথায় রাখতে হবে যে আমি আর্টসের স্টুডেন্ট, আমার ঢাকায় সিট হচ্ছে মাত্র 1750টা, আর আমি কমার্সের স্টুডেন্ট, আমার ঢাকায় সিট হচ্ছে মাত্র 900। তো যদি 70,000 ফার্স্ট থাকে তাহলে 70,000 কমার্সের ফার্স্ট পরীক্ষা দেবে 900 সিট। 70,000 যদি ফার্স্ট থাকে 70,000 আর্টসের ফার্স্ট ঢাকায় পরীক্ষা দিবে মাত্র 1750টা সিট। তাহলে আর্টস কমার্সের স্টুডেন্ট তার বুয়েট মেডিকেলে দিবে না, ওরা তো সবাই ঢাকার জন্য চিন্তা, ঢাকায় না হলে ওরা কিন্তু জাহাঙ্গীরনগর দিবে। তাহলে প্রতিটা স্টুডেন্টের জাহাঙ্গীরনগর যে ব্যতিক্রম অংশ আছে, যে জাহাঙ্গীরনগরের ম্যাথ, জাহাঙ্গীরনগরের আইকিউ, জাহাঙ্গীরনগরের জাবি জিকে, এই 3টা পার্ট আর্টস কমার্সের জন্য একেবারে বাধ্যতামূলক। এবং ইংলিশ ভার্সনের যে কোশ্চেনগুলো আছে যেমন আইবিএ তে কিন্তু যে কেউ পরীক্ষা দেখ ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে হবে, আবার বিইপি তে যে কেউ পরীক্ষা দেখ ওই ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে হবে। তো এই বিষয়গুলো আসলে জানার জন্য, বোঝার জন্য অ্যাটলিস্ট অভিভাবক সহ মানে আমাদের কোচিং সেন্টারগুলোতে আসা উচিত। বিশেষ করে যদি আমার কাছে জানতে আসে তাহলে বেনিফিট বেশি হবে। এইটার সুযোগ আছে কিনা? ধরেন এখন অনেকেই ভর্তি হয়ে গেছে বিভিন্ন কোচিং সেন্টারে, তারা সিদ্ধান্তটা কি সঠিক নিলেন না ভুল নিলেন, বা তারা আসলেই কি করতে চান, যদি এই বিষয়ে যদি পরামর্শ নিতে চান আপনার কাছে সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই। এই আমি আসলে এটা মানে নিজে থেকে যে একটা হচ্ছে না যে আসলে বিজনেস, আমি এই পেশাটাকে শুধু বিজনেস আকারে দেখি না, এটা আসলে একদম ইউনিভার্সিটি লাইফ থেকে সেবা কাম নিজের চলার জন্য যতটুকু না করি না। অর্থাৎ বিজনেসটা হলে আমি ওই শ্রমটা দিতাম না। আমি এখনো যদি কোনো স্টুডেন্ট পাই, যদি কোনো গার্ডিয়ান পাই, যেখানে পাই সেখানেই তাকে বোঝানোর চেষ্টা করি যে তার অবস্থানটা কি, কোথায় ভর্তি হয়েছে, পরবর্তী স্টেপে তাকে কি করা উচিত, এই পরামর্শগুলো আমি নিজে থেকে দিই। আর কেউ যদি আসে তাহলে তো মাস্ট ওয়েলকাম, সরাসরি আসলে আমি সরাসরি পরামর্শ দেবো। আর যদি অনলাইনে আমার কাছে জিজ্ঞেস করতে চাই আমি পরামর্শ দেবো, কোনো সমস্যা নেই। যারা অভিভাবক আছেন, যাদের বাচ্চা এই বছর ভর্তি হবে কিংবা আগামী বছর ভর্তি হবে, তাদের জন্য আপনার কি পরামর্শ আছে? এইটাই হলো আসল সত্যিকার অর্থে যারা চান্স পেতে চায়। আমি আপনাকে এইটা একটু বলে রাখি যে অনেক সচেতন অভিভাবক এবং স্টুডেন্ট যারা বিশেষ করে মেডিকেলে কিংবা বুয়েটে কিংবা ঢাকা ইউনিভার্সিটি, এই 3টা ইউনিভার্সিটি তো সবার টার্গেট। তো এই 3টা ইউনিভার্সিটিতে যারা চান্স পেতে চায় তারা কিন্তু মানে ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করে, বিশেষ করে মেডিকেল স্টুডেন্টগুলো ওরা 2 বছর আগে থেকে পড়াশোনা করে। কেমন টার্গেট? হ্যাঁ, টার্গেট। যেমন আমি যে একটু আগে উদাহরণটা দিলাম যে জার্মান বিজ্ঞান চ্যাপ্টার থেকে আমি ইন্টারমিডিয়েটে জিপিএ 5 পাওয়ার জন্য কি কি প্রশ্ন আসে দেখলাম, তারপরে দেখলাম আমি তো পরে মেডিকেলে দিব, মেডিকেল এখান থেকে কি কি প্রশ্ন আসে। এইভাবে মিলিয়ে মিলিয়ে যদি একটা স্টুডেন্ট পড়ে, সে যদি বুয়েটের জন্য বুয়েটের জন্য পড়বে, সে যদি ঢাকার জন্য ঢাকার জন্য পড়বে, এটা যদি একদম ইন্টারের প্রথম থেকেই পড়ে তাহলে 2 বছরের ওর মূলত প্রস্তুতি হয়ে যায়। এটা হলো একদম একদম মানে গ্রেড 1+1 স্টুডেন্টদের জন্য এই পরামর্শ। কিন্তু যারা ইউনিভার্সিটি চিন্তা করবে, মানে মনে করেন যে ইউনিভার্সিটি চিন্তা কিন্তু যে দুটো 5 এর নিচে করবে তা না, কারণ 5 হচ্ছে 1 লাখ সায়েন্স থেকে, আর বুয়েট মেডিকেল ঢাকা মিলে সিট হচ্ছে মানে 15-20 হাজার। মনে করেন চুয়েট কুয়েট এগুলো সব ধরে আপনি 20-25 হাজারের উপরে আসন নাই, ঠিক আছে? 25 হাজারের আসন ধরেন, তাহলে 1 লাখ তো জিপিএ 5, তাহলে আরো 75,000 জিপিএ 5 তো পরে জাহাঙ্গীরনগর করে দিবে। তার কাজে শুধু মিডল ক্লাস জিপিএ না, মানে যারা ইউনিভার্সিটি চিন্তা করবে তারা অবশ্যই প্রথম থেকে ঢাকা ভার্সিটির পাশাপাশি ওই 1-2 বছর আগে থেকে সংসপ্তক জাহাঙ্গীরনগর গাইডও একটা পাশে রেখে যদি দেখে যে আচ্ছা ঢাকার একটা গাইড রাখলো, জাহাঙ্গীরনগর একটা গাইড রাখলো, যে আমি যখন যে বইটা পড়বো, হ্যাঁ, যে ঢাকায় কেমন আসে জাহাঙ্গীরনগর কেমন আসে, সেই আমি একটা দিয়ে উদাহরণ দিই। সায়েন্সের যদি দিই যে জার্মান বিজ্ঞান থেকে ঢাকায় কেমন আসছে, জার্মান বিজ্ঞান থেকে জাহাঙ্গীরনগর কেমন আসছে, তো দুটো ভার্সিটি কম্পেয়ার করে ও আগে থেকে পড়তে পারলো যে আমি হয় এটাতে নয় এটাতে পড়বো। যে 2 বছর আগে থেকে এরকম প্ল্যান করে পড়বে তার প্রথম বছরই কোথাও না কোথাও হবে। আমার পরামর্শ অভিভাবকদের এবং স্টুডেন্টদের জন্য যে যারা এরকম একটা প্ল্যান থাকে
এবং আর্টস এবং কমার্সের জন্য বলি সেম। যেমন কমার্সে একটা স্টুডেন্ট স্বপ্ন দেখতেছে ঢাকা ভার্সিটি, তাহলে আসে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, বাংলা, ইংরেজি এগুলো। অর্থাৎ সে ঢাকার কোচিং করে জাহাঙ্গীরনগরে দৌড়ে এসে পরীক্ষা দিতে এসে দেখে যে এখানে ম্যাথ তো আসে, আইকিউ আসে, যেটা সে করে নাই। কিন্তু সে যদি ইন্টারমিডিয়েটের পর অবস্থায় জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলি দেখতো, তখন এই ব্যতিক্রমটা পেয়ে গেলে তখন থেকে আস্তে আস্তে ওইটার প্রস্তুতি নিতে পারতো। সেম আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে, আর্টসে দেখা গেল যে ওইখানে পড়তেছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক বিষয়, এটা কাজে লাগে ভবিষ্যতে যদি সে প্রাইমারিতে চাকরি দেয়, হাই স্কুলে চাকরি দেয়, এখানে তো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ, আইকিউ এগুলো আসে। তো এখন জাহাঙ্গীরনগরে হঠাৎ করে এসে দেখে যে আমি যখন 2 ইউনিটে পরীক্ষা দেবো, এখানে যে সাধারণ জ্ঞান, এই জায়গায় অর্থনীতি, ভূগোল, সংক্রান্তি, নৃবিজ্ঞান, নগর অঞ্চল, পাবলিক অ্যাড, ল, ম্যাথ, আইকিউ এতগুলো সাবজেক্ট ব্যতিক্রম, যেটা ঢাকা ভার্সিটি কোচিং গুলো করায় না। আবার সে মানবিক যদি সি ইউনিটে দেয়, সেখানে জিকেটা থাকে, জার্নালিজম, আইআর, আর্কিওলজি, ফিলোসফি, হিস্ট্রি, আরেকটা সাবজেক্ট আছে বঙ্গবন্ধু বিশ্লেষণ, এরকম। তো এই যে ব্যতিক্রম গুলো, এগুলো একটা স্টুডেন্টের যদি ইন্টারে পড়া অবস্থায় মাথায় ঢুকায় যে সিট হলো 900 ঢাকায় কমার্সের, সিট হলো 1750 আর্টসের ঢাকায়, তাহলে আমি কি চোখ বন্ধ করে যদি চিন্তা করি যে আমি কয়টা সিটির ভিতরে ঢাকায় থাকতে পারবো, উত্তর যদি মাইন্ডে আসে যে হ্যাঁ পারবো, আর দরকার নাই, আর যদি মনে করে যে না, তাহলে অবশ্যই পাশাপাশি জাহাঙ্গীরনগরের সাপোর্টটা পাশাপাশি নেওয়া দরকার। এই থ্যাংক ইউ জনাব শালম। আমরা একদম শেষ প্রান্তে আছি। একটা প্রশ্ন করতে চাই, শেষ প্রশ্ন, যে অনেক দিন যাবৎ আপনি সম্পৃক্ত আছেন শিক্ষকতার সাথে, কোচিং এর সাথে, ইতিমধ্যে সফল এবং যথেষ্ট সুনাম অর্জন করেছেন এই কোচিং সেন্টার পাবলিকেশনস এর মাধ্যমে, এবং এর ধারাবাহিকতায় আমার নিজের সন্তান আপনার হাতে তুলে দিয়েছি, আপনার কোচিং সেন্টারে পড়াশোনা করছে। নিজেকে কোথায় দেখতে চান, স্বপ্ন কি দেখেন? আসলে স্বপ্ন যা দেখেছিলাম তার কাছাকাছি আল্লাহ নিয়ে গিয়েছিল। তো আমি যে শিক্ষা জগতে নিজেকে কিছুটা মানে আমি কয়েকবার অ্যাওয়ার্ডও পেয়েছি যে শিক্ষা ক্ষেত্রে কাজ করার জন্য। তো 2008 সালে প্রথম পাই, তারপর আমি কয়েক বছর বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য অ্যাওয়ার্ড পাই। আমার মেইন টার্গেটই ছিল যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সংসত্তক নামে স্কুল, সংসত্তক নামে কলেজ, সংসত্তক নামে ইউনিভার্সিটি, এরকম একটা প্ল্যান এক সময় ছিল। তারপরে হয়তো জানেন যে সাভারে আমি সংসত্তক নামে স্কুল, কলেজ চালিয়েছি, আর ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং তো চলছে। তো জায়গাটা ওই জায়গায় যেতে না পারলেও কলেজ পর্যন্ত আমি করিয়েছি। আর পাশাপাশি এখন যতদিন বেঁচে আছে আসলে শিক্ষা ক্ষেত্রে সেবাই দিয়ে যেতে চাই। তো সেই ক্ষেত্রে একটা সৎ পরামর্শ একজন শিক্ষার্থীকে, একজন অভিভাবককে, এবং কেউ প্রতিষ্ঠান করার ক্ষেত্রে তাকে পরামর্শ, একজন শিক্ষককে কিভাবে ক্লাস নেবে সেই গাইডলাইন। আমরা যেহেতু কোডা কলেজে জব করেছি, কোডার একজন শিক্ষক মানে একটা প্রতিষ্ঠান, এটা হয়তো বা আপনারা জেনে থাকবেন। তো সেই হিসেবে আমি সবসময় চাই যে আমি কিছু না কিছু সমাজকে দিতে। তো সেই হিসেবে এখন আমি আমার কর্মচারী কর্মকর্তা দিয়েও কিন্তু কোচিং চালাতে পারি। আমি কিন্তু আপনি হয়তো দেখেছেন আপনার সন্তানকেও যেহেতু আমার প্রতিষ্ঠানে দিয়েছেন যে আমি কতটুকু কিভাবে সময় দিই। আপনার সন্তান সাভার মর্নিং গ্লোরিতে পড়ে, ইংলিশ ভার্সন স্টুডেন্ট। তো আশা করি আপনি যে বিশ্বাস নেই, যেহেতু আমার সংসপ্তক স্কুলের একদম ফার্স্ট স্টুডেন্ট ছিল, এই স্টুডেন্ট ছিল একদম ছোটবেলা, তো সেই বিশ্বাস নিয়ে আপনি আমাকে দিয়েছেন। তা আশা করি আপনার সন্তানকে দিয়ে একটা জাজ হয়ে যেতে পারে যে আল্লাহ চাইতে আমরা একটা জায়গায় তাকে নিতে পারি কিনা। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল সারিকা প্রপার্টিজ লিমিটেড আলমগীরের চালাপন 15তম পর্বে। আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন আজকে জনাব মোহাম্মদ শালম সিদ্দিকী, চেয়ারম্যান সংসপ্তক বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এবং সংসপ্তক পাবলিকেশনস। যারা এবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, যারা আগামী বছর ভর্তি হবে, তাদের জন্য এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন শিক্ষার্থীদের জন্য তেমনি তার পিতামাতার জন্য, অভিভাবকের জন্য। আশা করছি এই টপিকসটা নিয়ে যারা এই দীর্ঘ সময় আলোচনা করলাম, যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, তারা ভবিষ্যতে কোথায় যেতে চাও, কি করতে চাও, কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে চাও, একটা সঠিক গাইডলাইন তোমরা পেয়ে যাবে। এবং আমি বিশ্বাস করছি যে সঠিক জায়গায় টার্গেটে পৌঁছানোর জন্য সঠিক গাইডলাইনটি একটি অন্যতম বড় ব্যাপার, এবং এটি তোমাদেরকে সাপোর্ট দিতে পারে সংসপ্তক বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এবং জনাব মোহাম্মদ শালম সিদ্দিকী। এবং প্রিয় দর্শক,
আলমগীরের চালাপনে আপনিও আসতে পারেন। আপনারা জানেন যে উদ্যোক্তা, ব্যবসায়ী, শিক্ষক প্রতিনিধি, সমাজসেবক, বিভিন্ন পেশায় যারা সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, যারাও সফল মনে করছেন, আপনার কথা জানানো দরকার সবার কাছে। আপনিও আসতে পারেন। পরবর্তী পর্বে আপনাকে নিয়ে আমরা হাজির হব আলমগীরের চালাপন পরবর্তী পর্বে। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। জনাব শাহ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আপনি কষ্ট করে ব্যস্ততম সময়কে আমাদেরকে দিয়েছেন এবং স্টুডিওতে এসে আপনি স্টুডেন্টদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আলমগীর ভাই। আর স্টুডেন্ট এবং অভিভাবকদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা যদি কোনো সুযোগ থাকে আসবেন যে কোনো পরামর্শের জন্য। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, এই ছিল সারিকা প্রপার্টিজ লিমিটেড আলমগীরের চালাপন। প্রত্যেকেই ভালো থাকবেন।